একটা বিদ্যালয়ে যদি একটা নেতৃত্বের জন্য প্রধান শিক্ষকই না থাকেন, তাহলে সেই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কিভাবে চলবে? যে আসল সমাধান হলো প্রতি এলাকায় মানসম্মত বিদ্যালয় তৈরি করা, যাতে প্রতি শিশু তার এলাকায়, নিজের এলাকায় একটা গ্রহণযোগ্য বিদ্যালয়ে যেতে পারে। একটা সংস্কৃতি চালু হয়েছে যে আগের সরকার আগে যা কিছু করা হয়েছে সেগুলো বাদ দিয়ে আমরা নতুন করে সবকিছু করতে হবে। শিক্ষায় যারা আমলারা থাকেন তারা ওই বর্তমান স্ট্যাটাস কোটা, ওই স্থিতিস্থাপক অবস্থাটা রক্ষা করতে চান, তারা বেশি পরিবর্তন চান না। শিক্ষা তো বিদ্যালয়ে হয়, শিক্ষা তো অধিদপ্তরে হয় না, মন্ত্রণালয়ে হয় না। শিশুদের স্কুলে ভর্তি নিয়ে আবার বিতর্ক শুরু হয়েছে। এতদিন লটারির মাধ্যমে ভর্তি হতো, নতুন সরকার এসে সিদ্ধান্ত নিল আবার পরীক্ষার মাধ্যমে ভর্তি চালু করার। এ নিয়ে শিক্ষাবিদ ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এসব বিষয়ে আমরা কথা বলবো শিক্ষাবিদ ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক মঞ্জুর আহমদের সঙ্গে। মঞ্জুর আহমদ, আপনাকে স্বাগত। ধন্যবাদ। এই যে শিশুদের ভর্তি পরীক্ষার যে নিয়মটা পাল্টানো হলো, এতদিন লটারির মাধ্যমে ভর্তি হতো, এখন পরীক্ষা হবে, এর ভালো মন্দ দিকটা বলবেন? এতে কি লাভ হবে, কি ক্ষতি হবে? সেটাই, মানে এই সিদ্ধান্তটি কেন এভাবে নেওয়া হলো আমরা ঠিক বুঝতে পারছি না। গত পরশুদিন একটা আলোচনা হচ্ছিল, সেখানে শিক্ষার প্রতিমন্ত্রী ছিলেন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন ছিলেন। তো সেখানে এই প্রশ্নটা উঠেছিল, তখন তারা বলছিলেন যে এটা চিন্তা ভাবনা করা হচ্ছে কোনটা সঙ্গত হবে, কিছু আপত্তি আছে লটারিতে, এইসব। তখন সেখানে আলোচনা হচ্ছিল যে আমাদের শিক্ষার জন্য লটারিটা একটা পারফেক্ট সলিউশন বলা যায় না, কিন্তু আমাদের শিক্ষা তো অত্যন্ত বৈষম্যপূর্ণ একটা ব্যবস্থা, যেখানে প্রতি এলাকায় ভালো স্কুল নাই, যে শিশুরা তাদের সেই নিজের এলাকায় একটা ভালো স্কুলে যেতে পারবে পছন্দ মতো। সুতরাং এই প্রতিযোগিতাটা হয় কিছু স্কুলে, যেগুলো একটু মনে করা হয় যে একটু নামধাম হয়েছে, সেখানে যাওয়ার জন্য প্রতিযোগিতা হয়। তো সেটা আগে পরীক্ষা নিয়ে ভর্তি করা হতো, এবং তখন দেখা গেল যে একটা কোচিং, টিউটরিং ইত্যাদি প্রস্তুতির জন্য একটা বাণিজ্য, এবং ভর্তির জন্য আরেকটা বাণিজ্য হয়, এবং সকল শিশুদেরকে অত্যন্ত উদ্বেগ এবং চাপের মধ্যে ফেলা হয়, অভিভাবকদেরও তাই, এবং তাদের জন্য এটা একটা ব্যয়বহুল ব্যাপার হয়ে দাঁড়ায়। তো সেই জন্যেই আপনার 2011 সালে প্রাথমিক স্তরে, মানে প্রাথমিক শ্রেণীতে ঠিক করা হলো যে সেখানে লটারি দিয়ে হবে। পরে দেখা গেল যে অন্যান্য শ্রেণীতেও যদি জায়গা থাকে, তো সেখানে সেই ভর্তি পরীক্ষা ইত্যাদি সেই একই সমস্যা, আপনার কোচিং বাণিজ্য, টিউটরিং বাণিজ্য এবং ভর্তি বাণিজ্য ইত্যাদি নানা দুর্নীতি এবং নানান রকম প্রভাব, সেখানে অসম একটা ব্যবস্থায় আরো অসমতা বাড়িয়ে দেওয়া হচ্ছে। তো সেই জন্যই লটারিটার ব্যবস্থা করা হয়েছিল 2019 সাল থেকে, এবং মোটামুটি সেটা আমাদের বর্তমান পরিস্থিতিতে, সব জায়গায় তো ভালো স্কুল নাই, সেই পরিস্থিতিতে এটাই একটা কিছুটা গ্রহণযোগ্য একটা সমতার একটা ভিত্তি তৈরি হয়েছিল। তো এখন সেটা পরিবর্তন করা হচ্ছে। যেটা প্রয়োজন সেটা হলো প্রতি এলাকায় একটা মানসম্মত বিদ্যালয় তৈরি করা, যাতে শিশুরা তাদের নিজেদের এলাকায় যেতে পারে, পরীক্ষা ছাড়া, লটারি ছাড়া। প্রত্যেক শিশুরই তো অধিকার আছে তার বিদ্যালয়ে যাওয়ার, এবং সরকারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব সেই অধিকারটা পূরণ করা। তো সেটা না করতে পেরে এখন আমরা লটারি দিয়ে কিছুটা সমতার একটা ক্ষেত্র তৈরি করা হয়েছিল। এখন সেটা কেন বাদ দেওয়া হচ্ছে? প্রজ্ঞাপন একটা দেখলাম জারি করা হয়েছে, প্রজ্ঞাপনে বলা হয়েছে যে এটা মানসম্মত শিক্ষার জন্যে এবং অনেকের দাবির পরিপ্রেক্ষিতে, এটা লটারি পরিবর্তনের দাবির পরিপ্রেক্ষিতে এটা পরিবর্তনের
আহ, কথা বলা হয়েছে এবং চিন্তা ভাবনা করে নতুন একটা ব্যবস্থা তৈরি করা হবে, সেটা প্রজ্ঞাপনে বলা হয়েছে। কিন্তু শিক্ষামন্ত্রী বলছেন যে আমরা পরীক্ষা দিয়েই আমরা ভর্তি করব। তো ব্যাপারটা কি আপনি ঠিক আমাদের বোধগম্য হচ্ছে না। আচ্ছা, ডক্টর মঞ্জুর আহমদ, আপনি যে আলোচনা সভার কথা বললেন, আর সেখানে তো শিক্ষা প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা তারা তো বলছেন যে এটা নিয়ে চিন্তাভাবনা আছে, চিন্তাভাবনা করা হচ্ছে, কিন্তু এর মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হলো। তার মানে এটি চিন্তাভাবনার মধ্যে আর নেই, সরকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এবং সেক্ষেত্রে কি শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করেছেন বা সংশ্লিষ্ট জনদের সাথে আলোচনা করেছেন? কাদের সঙ্গে করেছেন জানি না, আমরা তো চিন্তা ভাবনার মধ্যেই ছিলাম এবং কথাবার্তা হচ্ছিল। তো তারপরে সেটা পরশুদিন সকালবেলা সেটা আলোচনা হচ্ছিল, বিকালবেলা দেখা গেল সংবাদ সম্মেলন করে, যেখানে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা উপদেষ্টা তারা দুজনে এই ঘোষণা দিলেন যে এখন এটা লটারিয়া থাকবে না। এবং এখন যদিও প্রজ্ঞাপনে পরীক্ষার কথা বলা হয় নাই, শিক্ষামন্ত্রী বলছেন যে এখন পরীক্ষার মাধ্যমেই হবে এবং সেটাই তাদের সিদ্ধান্ত। তো তাহলে আলাপ আলোচনার ব্যাপারটা এবং এই যে বিভিন্ন রকম সমস্যার যে সৃষ্টি হয়েছিল আগে, এবং সমস্যার একটা আংশিক সমাধান হিসাবে লটারি করা হয়েছিল, এবং অন্য কোনো উন্নত ব্যবস্থা কিছু করা যায় কিনা সেই সম্বন্ধে চিন্তা ভাবনা করা দরকার। সেটার থেকে তারা সরে আসলেন কেন ঠিক বোঝা গেল না। আর আমরা শিক্ষাবিদরা আমরা বলে আসছি এবং অনেকেই অন্যান্যরাও সকলেই বলছেন যে আসল সমাধান হলো প্রতি এলাকায় মানসম্মত বিদ্যালয় তৈরি করা, যাতে প্রতি শিশু তার এলাকায়, নিজের এলাকায় একটা গ্রহণযোগ্য বিদ্যালয়ে যেতে পারে। তো সেটার জন্য পরিকল্পনা নেওয়া দরকার। সেটাই, সেই ঘোষণাটা যদি আসতো নতুন আর সরকারের, সেটা তো তারা নতুন ভাবে আর শিক্ষায় মঞ্জুর ভাই, অগ্রাধিকার দিচ্ছেন। জি, ওই সিদ্ধান্ত যদি নেওয়াও হয় তাহলে তো এটা রাতারাতি হবে না। এই এবছর বা আগামী বছরই এটা বাস্তবায়ন করা যাবে না। সেক্ষেত্রে বিকল্প কি? লটারি বাদ দিলে তো পরীক্ষাই নিতে না, হয়। বিকল্প বিকল্প হবে, বিকল্প কি জানি না, কিন্তু আমাদের পরামর্শ হবে যে তারা এটা আবার পুনর্বিবেচনা করুন। কারণ এই সিদ্ধান্ত, যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো তো সমাধান হচ্ছেই না, এবং যেটা অসম একটা ব্যবস্থা ছিল আগে, সেই অসম ব্যবস্থাটাকে আবার পুনঃ প্রতিষ্ঠা করা হচ্ছে। সুতরাং এটা কোনো মতেই শিক্ষার্থীর জন্য বা শিক্ষার স্বার্থে এটা যাচ্ছে না। মানসম্মত শিক্ষার কথা বলছেন, সেটা তো মানসম্মত কিভাবে হবে সেটা আমাদের বোধগম্য নয় এই পরীক্ষা চালু করলে। আর দ্বিতীয় কথা হলো যে তারা আহ, তারা যেটা আসল সমাধান, সেটার দিকে তারা এগোনোর একটা পরিকল্পনা নিন, যে প্রতি এলাকায় ভালো স্কুল তৈরি হবে। সেটা এখনই তো হতে পারবে না, সেটা 5 বছরের একটা পরিকল্পনা নিয়ে, এবং এগুলো বড় শহরগুলোতেই সমস্যাটা বেশি, গ্রামের দিকে এই প্রতিযোগিতা তো নাই। সুতরাং শহরগুলোতে একটা সমাধান তারা তৈরি করুন এবং সেদিকে তারা এগোন। এবং ইতিমধ্যে এই যেটা লটারিটাই কিছুটা অপেক্ষাকৃত একটা ভালো সমাধান বলে বিবেচিত হয়ে এসছে, সেটা পরিবর্তন না করে এখন অন্য কোনো বিকল্প যদি থাকে তাহলে সেটা তারা চিন্তা ভাবনা করুন, আলাপ আলোচনা করুন। আমার মনে হয় যে এটাই হবে সঙ্গত একটা সিদ্ধান্ত, এখন আবার ডক্টর মঞ্জুর পুনর্বিবেচনা আহমদ, করা এবং এলাকা ভিত্তিক যাতে সকলে যেতে পারে ভালো স্কুলে, সেটার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করে এগিয়ে যাওয়া। ডক্টর মঞ্জুর আহমদ, আমরা দেখেছি যে সরকার বদলের সঙ্গে সঙ্গে এই শিক্ষা নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা হয়। এই লটারি বাদ দিয়ে ভর্তি পরীক্ষাও সেরকম একটা পরীক্ষা নিরীক্ষা কিনা? কারণ আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে যে নতুন পাঠক্রম চালু করা হয়েছিল অনেকটা মানে কি বলে, অনেকটা বাস্তবমুখী। আর সেটি অন্তর্বর্তী সরকার এসে বাদ দিল, কিন্তু তারা বিকল্প কিছু করল না, পুরানো ধারাটাই রেখে দিল। আবার এই সরকার এসে লটারি বাদ দিয়ে শিশুদের জন্য ভর্তি পরীক্ষা চালু করলো। এবং যে ক্ষেত্রে আপনি আপনি বলেছিলেন যে এক্ষেত্রে যে এই ভর্তি বাণিজ্য শুরু হবে, দুর্নীতি হবে এবং
শিশুদের উপর মানসিক চাপ, শারীরিক চাপ এটা বাড়বে এবং একইভাবে অর্থ ব্যয় হবে। তো সুতরাং এই সরকার জেনে শুনে এই বিপদ কেন ডেকে আনছে? সেটাই তো আমরা বুঝতে পারছি না। একটা একটা সংস্কৃতি চালু হয়েছে যে আগের সরকার আগে যা কিছু করা হয়েছে সেগুলো বাদ দিয়ে আমরা নতুন করে সবকিছু করতে হবে। সেটা তো কেন সেটা? আগে যেটা ছিল সেটা ভালো ছিল, খারাপ ছিল। আমরা ভালো খারাপগুলো ভালো মন্দটা বিবেচনা করে যা ভালো আছে সেটা রাখি, যেটা ঠিক নেই সেটা আমরা বাদ দিতে পারি। তো সেইভাবে পর্যালোচনা করে তারপরে এগোনো দরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের তারা দুটো কমিটি করেছিল প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে সুপারিশ দেওয়ার জন্য। তো সেই কমিটি দুটোতে আমি কাজ করেছি। সেখানে আমরা দুটো বড় প্রতিবেদন তৈরি করেছি, 200 পৃষ্ঠার এক একটা, প্রাথমিক বিদ্যালয়ের জন্য এবং মাধ্যমিক শিক্ষার জন্য। সেই প্রতিবেদনগুলোতে অনেক সুপারিশ দেওয়া হয়েছে পর্যালোচনা করে, আলাপ আলোচনা করে, এবং এখন যেসব সমস্যা নিয়ে কথাবার্তা হচ্ছে সে সম্বন্ধে অনেক কিছুর ব্যাপারে, এই ভর্তির ব্যাপার এবং বৃত্তি পরীক্ষার ব্যাপার এবং শিক্ষকদের মর্যাদা ইত্যাদির ব্যাপার এবং ব্যবস্থাপনা, বিদ্যালয় ব্যবস্থাপনা, ম্যানেজিং কমিটি ইত্যাদির ব্যাপারে পর্যালোচনা করে সুপারিশ দেওয়া হয়েছে। এখন এই সুপারিশগুলোই শেষ কথা তা আমরা বলছি না, কিন্তু যা করা হয়েছে শিক্ষাবিদরা আলাপ আলোচনা করে পর্যালোচনা করে যে সুপারিশগুলো দিয়েছেন সেগুলো বিবেচনা করুন এবং সেটাকে একটা সূচনার জায়গা হিসাবে ধরে নিয়ে তারপরে চিন্তা করুন আর কি করা যায়, কি করা প্রয়োজন। তো সেটা অন্তর্বর্তী সরকার কি আপনাদের কোনো সুপারিশ অন্তর্বর্তী সরকার কি আপনাদের কোনো সুপারিশ বাস্তবায়ন করেছে? বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে? অন্তর্বর্তী সরকারও সেটা করেনি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তো সেই সময়টা ছিল না। আমরা মাধ্যমিক শিক্ষার জন্য আমরা সুপারিশ দিয়েছি একেবারে শেষ সময়ে এসে, কারণ আমাদেরকে নিয়োগই দেওয়া হয়েছিল একটু শেষের দিকে, এবং প্রাথমিকের দিকে একটু আগে কিছু সুপারিশ দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো তারা তেমন কিছু করেননি। তাদের হয়তো চিন্তা ছিল যে তাদের সময়ের মধ্যে অনেক কিছু করা যাবে না। তো তারা বলেছেন, আমরা সেই প্রশ্ন করেছি যে আপনারা কিছু করছেন না কেন, এগোচ্ছেন না কেন? তখন তাদের জবাব হলো যে আমাদের তো সময় বেশি নেই, তো এইগুলো আমরা সুপারিশ হিসাবে রেখে যেতে চাই, নতুন সরকার এসে এইগুলো বিবেচনা করবেন, তারপরে তারা তাদের সময়ে তারা এগুলো চিন্তা ভাবনা করবেন। তো সেটাই এখন করা হলেই আমার মনে হয় ভালো হয়। মানে পর্যালোচনা করে সুপারিশ আছে, সুপারিশগুলো বিবেচনা করুন, তারপরে শিক্ষাবিদদের সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে কি করা যায়। এখনই তড়িঘড়ি, এখনই তো সব সিদ্ধান্ত 1 মাসের মধ্যেই নিতে হবে এমন তো কথা নেই, বিশেষ করে শিক্ষার মতো একটা জটিল এবং সংবেদনশীল একটা ক্ষেত্রে। সুতরাং একটু চিন্তা ভাবনা করে তারপরে আগের সবকিছু বাদ দিয়ে সবকিছু নতুন হতে হবে, সেটা বোধহয় ঠিক নয়। না, আর শিক্ষা বর্ষটাও তো শুরু হবে জানুয়ারিতে। সুতরাং সরকার তো চিন্তাভাবনা করার সময় পেত। সেটি তারা করেনি। কিন্তু একটা বিষয় বলি যে আপনাদের সুপারিশেও নিশ্চয়ই আছে প্রাথমিক শিক্ষা একমুখী করা। এখন তো ১১-১২ মুখী বা ১২ ধরনের শিক্ষা আছে। এ ব্যাপারে আপনাদের সুপারিশটি কী ছিল স্পষ্টভাবে একটু বলবেন? আমাদের সুপারিশ সেখানেও আছে। এটা তো অত্যন্ত জটিল ব্যাপার এবং এটা তো হঠাৎ করে করা যায় না। এ নিয়ে চিন্তাভাবনা করতে হবে। তো সেটা যে বড় সুপারিশ যেটা ছিল যে সকল রকম বিদ্যালয়ে একটা মূল একটা ক্যারিকুলাম, যেটা শিক্ষাক্রমের মূল কিছু বিষয় সকলের জন্য এক হবে এবং সেগুলো বাস্তবায়নের জন্য কিছু মান নির্ধারণ করে কিভাবে বাস্তবায়ন হবে সেগুলো সব রকম বিদ্যালয়ে, মাদ্রাসাই হোক, ইংরেজি মিডিয়াম হোক বা এমপিওভুক্ত হোক, সবগুলোতেই কতগুলো সাধারণ কিছু শিক্ষার বিষয় এবং এগুলো বাস্তবায়নের কিছু মান রক্ষা করে সেগুলো যাতে ব্যবহার হয়, কাজে লাগে, সেরকম ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা উচিত এবং সেজন্য পরিকল্পনা। আমরা বলছি এই শিক্ষা সংস্কারের ব্যাপারটা তো এত জটিল, সুতরাং হঠাৎ করে বিচ্ছিন্নভাবে খণ্ডিতভাবে নানান সিদ্ধান্ত না নিয়ে এই জন্য একটা বিশেষজ্ঞ দল তৈরি করে, একটা টাস্ক ফোর্স তৈরি করে কিভাবে শিক্ষার সংস্কারগুলো বিভিন্ন
বিষয়ে চিন্তা ভাবনা করে একটার সঙ্গে আরেকটা সম্পৃক্ত, সেটা করে 5 বছরের একটা শিক্ষা খাত পরিকল্পনা তৈরি হোক, এইসব আমরা পরামর্শ দিয়েছিলাম। আমার মনে হয় যে এগুলো যদি তারা বিবেচনা করেন তাহলে ভালো হবে, শিক্ষা নিয়ে নানান রকম বিচ্ছিন্ন সিদ্ধান্ত গ্রহণ না করে। কারণ শিক্ষাটা এত জটিল এবং এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এটা আমাদের পরবর্তী প্রজন্মকে নানানভাবে প্রভাবিত করছে, এবং তাদের ভবিষ্যৎটা তো আমাদের চিন্তা করতে হবে, এবং আমাদের সমাজের জাতির ভবিষ্যৎ এখানে জড়িয়ে আছে। তাই একটা সামগ্রিক চিন্তা ভাবনা নিয়ে এগুলো দরকার। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শিক্ষায় বাংলাদেশে সবচেয়ে বরাদ্দ কম, সরকারি বরাদ্দ, এবং শিক্ষা প্রায় প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রায় বাণিজ্যিকীকরণ হয়েছে। অর্থাৎ বেসরকারি খাতই এখন প্রতাপ দেখাচ্ছে। বিশেষ করে শহরে প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী পাওয়া যায় না। কিন্তু কিন্ডারগার্টেন, ইংরেজি মাধ্যম, মাদ্রাসায় প্রচণ্ড ভিড় শিক্ষার্থীদের। এখন এই যে এলোমেলো অবস্থা, বিশৃঙ্খলা অবস্থা, এ ব্যাপারে আপনাদের সুপারিশ কি? অথবা আপনি এখন যদি কোনো প্রস্তাব থাকে সরকারের প্রতি বলুন। এইসব ব্যাপারেও আমাদের সুপারিশ করা হয়েছে। তো সুপারিশই তো শেষ কথা নয়, সুপারিশে কিছু কৌশল এবং কিছু লক্ষ্য এবং কিভাবে এগোনো যায়, সেটা আমরা বড় একটা সমস্যা আমরা দেখেছি, যে অনেক রকম লক্ষ্য থাকে, অনেক রকম সুপারিশ থাকে, কিন্তু সেগুলো বাস্তবায়নটা করা যায় না, বাস্তবায়নে গিয়ে নানান রকম বাধা সৃষ্টি হয়। তো আমরা সেইটায় বিশেষভাবে নজর দিয়েছিলাম, এবং আমরা বাস্তবায়নের কিছু পদক্ষেপ কি করে নেওয়া যায় সেই ব্যাপারে আমরা সুপারিশ করেছিলাম, এবং সেখানেই বলা হয়েছে যে এটা বাস্তবায়নের জন্য একটা বিদ্যালয় শিক্ষার জন্য, বিশেষ করে বিদ্যালয় উপখাত, প্রাথমিক এবং মাধ্যমিক, সেটার জন্য একটা টাস্ক ফোর্স গঠন করা হোক, বিশেষজ্ঞদের নিয়ে, যারা এই সব ব্যাপারে গবেষণা করছেন, কাজকর্ম করছেন, তাদের নিয়ে, কর্মকর্তাদের নিয়ে, এবং বর্তমানে যে শিক্ষা যে কাঠামো আছে, প্রাতিষ্ঠানিক কাঠামো, তাদের হাতে এটা ছেড়ে দিলে সংস্কার হয় না। কারণ শিক্ষায় যারা আমলারা থাকেন, তারা ওই বর্তমান স্ট্যাটাস কোটা, ওই স্থিতিস্থাপক অবস্থাটা রক্ষা করতে চান, তারা বেশি পরিবর্তন চান না। পরিবর্তনে তারা কিছুটা শঙ্কাগ্রস্ত হয়ে পড়েন। সুতরাং এটার জন্য একটা বিশেষ একটা টাস্ক ফোর্স বিশেষজ্ঞদের নিয়ে কাজ করতে দেওয়া হলে তারা সুপারিশ করবেন, এবং একটা পাঠশালা, একটা শিক্ষা খাত পরিকল্পনা, বিদ্যালয় শিক্ষার জন্য যেমন টাস্ক ফোর্স হবে, তেমনি অন্যান্য যেমন মাদ্রাসা শিক্ষা, উচ্চশিক্ষা এবং কারিগরি শিক্ষা, এসবের জন্য এরকম আলাদা টাস্ক ফোর্স করে, এবং সব কিছু নিয়ে একটা সমন্বিত সামগ্রিক পাঠশালা শিক্ষা খাত পরিকল্পনা তৈরি করা দরকার। এবং তাতে হয়তো একটা 10 সালা দীর্ঘমেয়াদী একটা রূপকল্পর কথাও চিন্তা করা যেতে পারে। সেইভাবে এগোনোর জন্য আমরা পরামর্শ দিয়েছিলাম। আমরা আশা করব যে এই নতুন সরকার এবং যে মন্ত্রী দুজন আছেন, যারা শিক্ষার ব্যাপারে অত্যন্ত আগ্রহী এবং তারা তাদের সদিচ্ছা নিশ্চয়ই আছে, তো তারা সেই সব ব্যাপার একটু বিবেচনা করবেন আমরা যে পরামর্শগুলো দিয়েছি, এবং এটা নিয়ে আরো আলাপ আলোচনাটা হওয়া দরকার। আপনি এলাকা ভিত্তিক বিদ্যালয়ের কথা বলছিলেন, যে সব এলাকায় যদি ভালো বিদ্যালয় থাকে তাহলে তো আর ধানমন্ডির শিক্ষার্থীরা উত্তরা যাবেন না, বা উত্তরার শিক্ষার্থীরা পুরানো ঢাকায় আসবেন না। তো এটা করার জন্যে যে শুধু, এবং একই সঙ্গে বলেছেন যে শুধু সরকারি কর্মকর্তাদের উপর নির্ভর না করে, তো শিক্ষার সঙ্গে জনসম্পৃক্ততা, এলাকার মানুষের সম্পৃক্ততা বাড়ানোর উপায় কি? কিভাবে বাড়ানো যায়? সেটা তো নিশ্চয়ই, সেক্ষেত্রে আমাদের কিছু পরামর্শ আছে। আমরা বলছি যে এই যে শিক্ষা তো বিদ্যালয়ে হয়, শিক্ষা তো অধিদপ্তরে হয় না, মন্ত্রণালয়ে হয় না, বিভিন্ন নানান রকম প্রতিষ্ঠান আছে, এই নায়েম আছে, টিচার্স ট্রেনিং কলেজ আছে, এনটিআরসি, তারপরে আপনার ক্যারিকুলাম শিক্ষা বোর্ড, সেখানে শিক্ষা হয় না, শিক্ষা হয় বিদ্যালয়ে, শ্রেণীকক্ষে। সুতরাং প্রতিটা বিদ্যালয়, প্রতিটা এলাকার শ্রেণীকক্ষে কি করে ভালো কাজ হবে, সেজন্য এই ব্যবস্থাপনাটাকে আরো কি করে বিকেন্দ্রায়িত করা যায়, এবং প্রতিটা বিদ্যালয়ে তারা
কি সমস্যা আছে এবং কি সমস্যাগুলোর সমাধান তারা স্থানীয়ভাবে কি করতে পারেন, এবং যে যে প্রাতিষ্ঠানিক সাংগঠনিক যে কাঠামো আছে উপর থেকে মন্ত্রণালয় থেকে উপজেলা পর্যন্ত, তাদের কাজ হবে ওই প্রতিটা বিদ্যালয়ে যে পরিকল্পনা করা হবে সেটাকে সহায়তা দেওয়া এবং সেই ভালো একটা পরিকল্পনা করার জন্যে কিভাবে তাদেরকে সাহায্য করা যায় সেটা চিন্তা করা। তো সেইভাবে একটা বিকেন্দ্রায়নটাও একটা জটিল ব্যাপার এবং সেটাও সহজে করা যায় না। সেই জন্য আমাদের পরামর্শ ছিল এবং এখন আশা করি তারা বিবেচনা করবেন যে অন্তত 10টা উপজেলায় একটা পাইলট বিকেন্দ্রায়ন শিক্ষা উন্নয়ন পরিকল্পনা তৈরি করে এগোনো যায় কি করে, যাতে জনসম্পৃক্ততা থাকে, জবাবদিহি থাকে, স্থানীয় অভিভাবক শিক্ষার্থীদের অভিভাবকরা এটাতে যুক্ত হতে পারেন, স্থানীয় শিক্ষায় যারা সচেতন লোকজন আছেন তারা এটাতে যুক্ত হতে পারেন, এবং শিক্ষা নিয়ে যারা গবেষণা করছে, শিক্ষা নিয়ে কাজ করছে, শিক্ষা যত বেসরকারি এনজিও সংস্থাগুলো আছে তারাও এই কাজে যুক্ত হতে পারে স্থানীয়ভাবে এবং জাতীয়ভাবে। তো এইভাবে এই ব্যাপারটা কিন্তু মোটেই হয় না। কর্মকর্তারা তারা নিজেরা চিন্তা ভাবনা করেন, কিছু কথাবার্তা বলেন এবং যে কথাগুলো তাদের পছন্দের সেগুলো তারা গ্রহণ করেন এবং যেগুলো তাদের হয়তো পছন্দ না হয় সেগুলো তারা বিশেষ পাত্তা দেন না। তো সেইভাবে চলছে। আমার মনে হয় সেই যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং শিক্ষা পরিকল্পনা, শিক্ষা সংস্কারের বিবেচনার যে প্রক্রিয়া, সেটার একটা পরিবর্তন হওয়া দরকার। এবং এখানে আমি আশা করব যে আমাদের যারা নতুন নেতৃত্ব নিয়েছেন তারা সে ব্যাপারটা বিশেষভাবে বিবেচনা করবেন। ডক্টর মঞ্জুর আহমেদ, আমরা প্রায় শেষের দিকে। এই বিএনপি সরকার আসার পরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি নিয়ে একটা বিতর্ক তৈরি হলো। প্রথম দেখলাম যে এই কমিটির যে চেয়ারম্যান পদে যারা থাকবেন তাদের এখন ন্যূনতম স্নাতক পাশের কথা বলা হয়েছিল, এবং সরকারের কোনো পক্ষ থেকে এটি কমানোর মান অবনয়নের কথা বলা হয়েছিল। পরবর্তীকালে শিক্ষামন্ত্রী আবার এটি অস্বীকার করেছেন যে তাদের মান অবনয়ন করা হবে না। একই সঙ্গে প্রশ্ন এসেছে, যখন যে সরকার থাকে সেই সরকারি লোকরাই এসব ব্যবস্থাপনা কমিটিতে যে কোনোভাবে প্রভাব বিস্তার করে, এই কমিটিতে নিয়ন্ত্রণ করে। এটি এর অবসান এর উপায় কি? হওয়া দরকার। এই ক্ষেত্রেও আমাদের সুপারিশ ছিল। আমরা তো দেশের সব জায়গায় গিয়ে বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে স্কুলগুলো পরিদর্শন করে তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা সুপারিশ করেছি। তো এটা একটা বড় সমস্যা হিসাবে আমরা দেখেছি। সুতরাং আমাদের 3টা সুপারিশ ছিল এই ব্যাপারে এবং এগুলো বিবেচনা করবেন বলে আশা করি। প্রথমত আমরা বলেছি যে এই ব্যবস্থাপনা কমিটির সরকার যেটা চিন্তা করছেন যে অন্তত স্নাতক ডিগ্রি থাকতে হবে, শিক্ষিত লোক হতে হবে ব্যবস্থাপনা কমিটির সভাপতিদের। দ্বিতীয় যেটা ছিল, আমরা বলেছি কোনো রাজনৈতিকভাবে নির্বাচিত প্রতিনিধি সেই সভাপতি হবেন না, সেটা বাদ দিতে হবে। কোনো নির্বাচিত প্রতিনিধি, সেটা স্থানীয় সরকারেরই হোক বা জাতীয় সংসদের হোক, তারা থাকবেন না। আর তৃতীয় যেটা ছিল সেটা হলো যে এই যে কমিটিগুলোর কার্যধারা, কার্যপরিধি, সেটা একটু পুনর্বিবেচনা করা দরকার। প্রতিটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, তার একটা নেতৃত্ব থাকতে হবে, নেতৃত্বের ভূমিকা থাকতে হবে এবং সেখানে এই কমিটিগুলো সেটা অভিভাবকদের প্রতিনিধি এবং শিক্ষকদের প্রতিনিধি তো কমিটিতে থাকবেনই। তো তারা বছরের জন্য পরিকল্পনা করবেন, বাজেট তৈরি করবেন শিক্ষার বিদ্যালয়ের জন্য এবং সেই বাজেট অনুসারে ব্যয় এবং বিভিন্ন কার্যক্রম চলবে এবং সেখানে বড় অঙ্কের যেটা আমরা বলেছিলাম একটা যে 1 লাখ টাকার বেশি ব্যয় যেটা হবে সেটা হয়তো সভাপতি এবং প্রধান শিক্ষক মিলে সেই চেকগুলো হয়তো সাইন করতে হবে। কিন্তু ছোটখাটো কেনাকাটা এইগুলো এখন আমরা যেটা অভিযোগ পেয়েছি যে প্রতিটা ব্যাপারে ওই সভাপতির পেছন ছুটতে হয়, সেই জন্য প্রধান শিক্ষককে অনেক সময় দিতে হয় এবং সেখানে অনেক রকম দুর্নীতি আশ্রয় দেখা গেছে।
তো সেই জন্যে এই একটা স্বচ্ছভাবে স্কুলের বাজেট একটা পাশ করে বছরের জন্য, এবং সেখানে ওই কাজের একটু দায়িত্বের ভাগ করে দেওয়া, এবং প্রধান শিক্ষকের বিশেষ একটা নেতৃত্বের ভূমিকা থাকবে। তো সেই সব কথা আমরা সুপারিশ করেছি। কার্যপদ্ধতি, কার্যপরিধি এবং রাজনৈতিক প্রভাব যাতে না হয় এখানে, এবং শিক্ষিত লোক, তো এইগুলো বিবেচনা করা দরকার। এবং তো সেখানে একটা বড় প্রশ্ন হলো যে প্রধান শিক্ষকের একটা নেতৃত্বের ভূমিকা। এখন একটা পরিস্থিতি আপনারা জানেন কিনা, আমাদের মাধ্যমিক পর্যায়ে সরকারি বিদ্যালয়গুলো আছে 600-700, কোনোটাতে কোনো স্থায়ী প্রধান শিক্ষক নাই। কোনো একটা মামলা, কিছু একটা জটিলতা হয়েছে, সেখানে কোনো প্রধান শিক্ষক নাই, এবং অধিকাংশ এমপিওভুক্ত স্কুল, প্রায় অর্ধেক স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে। এবং প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও অন্তত অর্ধেক স্কুলে প্রধান শিক্ষক নাই। তো এটা একটা ব্যবস্থাপনা, সরকারি ব্যবস্থাপনা একটা চরম অবহেলার ব্যাপার। তো একটা একটা বিদ্যালয়ে যদি একটা নেতৃত্বের জন্য প্রধান শিক্ষকই না থাকেন, তাহলে সেই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কিভাবে চলবে? তো এইসব সমস্যার সমাধান করার জন্য বিশেষভাবে ব্যবস্থা নিতে হবে আর কি। ডক্টর মঞ্জুর আহমদ, আপনাকে ধন্যবাদ চর্চাকে সময় দেওয়ার জন্যে। আবারও আপনার সঙ্গে কথা হবে। এতক্ষণ আমরা কথা বললাম শিক্ষাবিদ ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ডক্টর মঞ্জুর আহমদের সঙ্গে। আপনারা চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।